রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, যেদিন আপনার শত্রু খুব সহজে হার মেনে নেয় সেদিনই সবচেয়ে বেশি সাবধান হওয়া উচিত। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এটা কি সত্যিই সরকারের পরাজয়, নাকি রাজনীতির দাবার বোর্ডে আরও বড় কোনো চালের শুরু? আমি বলছি না এটাই ঘটেছে, কিন্তু রাজনৈতিক কৌশলের ইতিহাস বলছে এমন সম্ভাবনাকে একেবারে উড়িয়েও দেওয়া যায় না। দেখুন, রাজনীতিতে সব জয় কিন্তু সত্যিকারের জয় নয়। অনেক সময় আপনি যেটাকে বিজয় ভাবছেন সেটাও হতে পারে প্রতিপক্ষের সাজানো ফাঁদ। ধরুন, দাবা খেলছেন, হঠাৎ আপনার প্রতিপক্ষ তার সবচেয়ে শক্তিশালী খুঁটি আপনাকে খেতে দিল। আপনি মনের আনন্দে সেটা তুলে নিলেন, কিন্তু 3 চাল পরে দেখলেন আপনার রাজা চেকমেট। প্রশ্ন হলো, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কি সেই ধরনের কোনো চাল হতে পারে, নাকি এটা সত্যি আন্দোলনকারীদের সাফল্য? আজ কিন্তু আমি ব্রেকিং নিউজ নয়, আপনাদের শোনাবো রাজনীতির কৌশল। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা। আজকের এই ভিডিওটা আমি শুরু করছি একটা খুব অস্বস্তিকর প্রশ্ন দিয়ে। আপনাদের হয়তো ভালো লাগবে না শুনতে, কিন্তু যদি গোটা ভিডিওটা দেখেন আপনারাও কিন্তু ভাববেন একবার হলেও। কাজেই দেখতে থাকুন পুরো ভিডিওটা। আচ্ছা, রাজনীতিতে কি সত্যি কোনো পক্ষ এত সহজে হার মানে? বিশেষ করে সেই দল যারা 1 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় রাজনীতিতে প্রতিটি লড়াইকে শুধু নির্বাচনী প্রতিযোগিতা নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসাবে খেলেছে। তাই গতকালের ঘটনাকে শুধু একজন মন্ত্রীর পদত্যাগ বলে দেখলে আমার মনে হয় আমরা হয়তো ছবির একটা অংশই দেখছি। পুরো ছবিটা দেখতে হলে একটু পিছিয়ে গিয়ে দাবার বোর্ডটার দিকে তাকাতে হবে। রাজনীতিতে একটা পুরনো কথা আছে, যেটা আগেও বলেছি, শত্রু যদি খুব সহজে আপনাকে তার শক্তিশালী ঘুঁটিটা তুলে দেয়, তাহলে আনন্দিত হওয়ার আগে একবার ভাবো বিনিময়ে সে কি পেতে চাইছে। কেননা দক্ষ দাবাড়ু কখনো কোনো চাল একটিমাত্র উদ্দেশ্যে চালেন না। তিনি বর্তমানের জন্য একটা চাল দেন, কিন্তু লক্ষ্য থাকে 3 বা 4 চাল পরে। তাই আজ প্রশ্নটা ধর্মেন্দ্র প্রধানের ব্যক্তিগত ভবিষ্যৎ নয়, প্রশ্নটা হলো এই ঘটনায় রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভ কার হতে পারে। আমি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি না, আমি বলছি, ব্যাখ্যা করছি। হতে পারে, সম্ভাবনা রয়েছে, কৌশলের একটা ইতিহাস রয়েছে বিজেপির। কেননা রাজনীতির অন্দরমহলের সব তথ্য কিন্তু আমাদের হাতে থাকে না, কিন্তু রাজনৈতিক কৌশলের ইতিহাস, ক্ষমতার রাজনীতি আর জনমত তৈরির পদ্ধতি দেখে একটা সম্ভাব্য ব্যাখ্যা অবশ্যই খুঁজে দেখা যায়। আর সেই সম্ভাবনাটাই আজ আলোচনা করব। যে কোনো বড় আন্দোলনের একটা কেন্দ্র থাকে, একটা মাত্র দাবি, যেটা সাধারণ মানুষকে একসুতে বেঁধে রাখে। ইতিহাসে দেখুন, যে আন্দোলনের দাবি যত স্পষ্ট, তার জনসমর্থনও তত শক্তিশালী। কিন্তু সেই দাবিটাই যদি হঠাৎ পূরণ হয়ে যায়, তখন কি হয়? আন্দোলনকে একই তীব্রতায় চলতে পারে? কখনো পারে, কখনো পারে না। কেননা আন্দোলনের শক্তি শুধু সংগঠনের হাতে থাকে না, সাধারণ মানুষের আবেগ, সহানুভূতি এবং অংশগ্রহণের উপরও নির্ভর করে। আর এখানেই আমার প্রশ্ন, যদি কোনো আন্দোলনের সবচেয়ে বড় রাজনৈতিক দাবি হয় একজন নির্দিষ্ট মন্ত্রীর পদত্যাগ, আর সেই পদত্যাগ যদি সত্যি হয়ে যায়, তাহলে পরের দিন একজন সাধারণ মানুষ কি ভাববেন? তিনি হয়তো বলবেন, আচ্ছা, সরকার তো একটা বড় পদক্ষেপ নিল, আবার আন্দোলন কেন? এই প্রশ্নটা ঠিক না ভুল সেটা আলাদা বিতর্ক, কিন্তু জনমনের এই পরিবর্তনটাই রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক যোগাযোগের একটা প্রতিষ্ঠিত ধারণা আছে, ন্যারেটিভ শিফট, অর্থাৎ আলোচনার কেন্দ্রবিন্দু বদলে দেওয়া। ধরুন, এতদিন আলোচনা হচ্ছিল প্রশ্ন ফাঁস, জবাবদিহি, দায়িত্ব নিয়ে। এখন সরকার সেই বিতর্ক থেকে বেরিয়ে এসে বলতে শুরু করে, আমরা নৈতিক দায়িত্ব নিয়েছি। কেননা ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন লেটারটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে কারা লাভবান হচ্ছেন, কারা লাভবান হলেন। দেখে নিন, নিশ্চয়ই সমস্ত মিডিয়াতে এটা প্রকাশিত হয়েছে, আমি আর নতুন করে আলোচনা করছি না। কিন্তু সরকার যদি বলে আমরা নৈতিক দায়িত্ব নিয়েছি, এখন শিক্ষা ব্যবস্থার সংস্কারে মন দিতে হবে, আর স্টুডেন্টদের ফিরে যেতে হবে তাদের উন্নত ভবিষ্যতের স্বার্থে,
তাহলে জন আলোচনার কেন্দ্র ধীরে ধীরে বদলাতে পারে। আর এটা শুধু ভারতের রাজনীতিতে নয়, বিশ্বের বহু গণতান্ত্রিক দেশেই দেখা গেছে। আর একটা বিষয় লক্ষ্য করুন, কোনো পদত্যাগ মানেই যে অপরাধ স্বীকার তা কিন্তু নয়। অনেক সময় পদত্যাগকে রাজনৈতিক বার্তা হিসাবেও ব্যবহার করা হয়। অর্থাৎ সরকার বলতে পারে, দেখুন আমরা পদক্ষেপ নিয়েছি, বিরোধীরা বলতে পারে এটা যথেষ্ট নয়, এরপর লড়াইটা আর ঘটনাকে ঘিরে থাকে না, লড়াইটা চলে যায় ন্যারেটিভের দখল নেওয়ার দিকে। আর আধুনিক রাজনীতিতে ন্যারেটিভ অনেক সময় বাস্তব ঘটনার মতোই শক্তিশালী হয়ে ওঠে। আর আজকে যে বিশ্লেষণটা করছি, এটা যদি সঠিক হয় তাহলে পরবর্তী পর্যায়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আন্দোলনের নেতৃত্বের সামনে। কেননা তাদের নতুন করে মানুষের কাছে বোঝাতে হবে কেন আন্দোলন এখনও প্রয়োজন। আর তারা যদি ফিরে যায় তাহলে আন্দোলন শেষ। আর তারা যদি স্পষ্টভাবে ব্যাখ্যা করতে না পারে তাহলে সাধারণ মানুষের একটা অংশ ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। আবার উল্টোটাও হতে পারে। ইতিহাসে দু ধরনের উদাহরণই আছে। আমার মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বড় ভুল হবে যারা আন্দোলনকারী তারা যদি বারবার বলতে থাকে সরকার হেরে গেল আর আন্দোলন শেষ হয়ে গেল। রাজনীতি কিন্তু এত সরল নয়। এখানে অনেক সময় একটা সিদ্ধান্তের প্রকৃত অর্থ বোঝা যায় কয়েক মাস পর, কখনো কখনো কয়েক বছর পরে। তাই আজকের ঘটনাকে আমি শেষ অধ্যায় হিসাবে নয়, বড় নতুন অধ্যায়ের শুরু হিসাবেই দেখছি। দাবার খেলায় আগেও বলেছি, একজন খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে একটা ঘুঁটি ছেড়ে দেন, আর নতুন খেলোয়াড় ভাবেন তিনি বড় সুবিধা পেয়ে গেছেন। কিন্তু অভিজ্ঞ খেলোয়াড় জানেন সেই ত্যাগের আড়ালে লুকিয়ে রয়েছে পরের আক্রমণের রাস্তা। অনেক সময় সরকার সত্যিই জনগণের চাপে নতি স্বীকার করে, এটাও সত্য। আবার অনেক সময় সেটাই হয় বড় কৌশলের অংশ। গতকাল কোনটা ঘটেছে সেটা নিশ্চিতভাবে বলার সময় এখনো আসেনি। তাই এই ভিডিওর উদ্দেশ্য কোনো পক্ষকে বিজয়ী বা পরাজিত ঘোষণা করা নয়। উদ্দেশ্য হলো গতকালের এই ঘটনাকে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা। কারণ খবর আমাদের কি বলে কি ঘটেছে, কিন্তু আমরা যারা রাজনৈতিক বিশ্লেষণ করি তারা কি বলি, তারা বলি কেন ঘটলো আর এর রাজনৈতিক প্রভাব কি হতে পারে, আর এরপর কোন কোন সম্ভাবনা তৈরি হতে পারে। কাজে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি এইভাবে দেখিছি। কাজে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে শেষ করছি। আপনাদের কি মনে হয় একজন মন্ত্রীর পদত্যাগ কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর মধ্যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক হিসাবও লুকিয়ে থাকতে পারে? আপনার যুক্তি কি? মন্তব্যে লিখুন। যুক্তির লড়াই হোক, ব্যক্তিগত আক্রমণ নয়। আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।